আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আরো একটি মজার ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করে, তার একেবারে সবচেয়ে সহজ কৌশল নিয়ে। তার মানে সবচাইতে সহজ অভিনব পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। যদি তোমরা এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে সমস্যার মধ্যে থাকো, প্রবলেমের মধ্যে থাকো, তাহলে আমি আজ চলে এসেছি তোমাদের সেই প্রবলেমকে সলভ করে দেওয়ার জন্য। যদি তোমরা ক্লাস 6 থেকে শুরু করে নিয়ে 12 পর্যন্ত এই ক্লাসগুলির মধ্যে হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি একটি গোল্ডেন অপরচুনিটি, মানে সুবর্ণ সুযোগ। যদি তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এই সেন্টেন্সগুলি যে পরিবর্তন, এই নিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আজ আমি তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স আজ করব, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করব, তো তার অনেকগুলো নিয়ম কানুন আছে। আজ আমি প্রথম পার্ট শুরু করছি। যদি তোমরা পরপর এই পার্টগুলি দেখতে থাকো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে যদি পরপর দেখতে থাকো, তাহলে তোমাদের এই সমস্যাগুলি, এই প্রবলেমগুলি চিরতরে ফিনিশ হয়ে যাবে। তাহলে তার আগে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং লাইক এবং শেয়ার করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করবে। এটাতে না ভুল হয় যেন, এটা যেন মনে থাকে অবশ্যই। আর তোমরা বেশি বেশি করে সবাইকে জানিয়ে দাও যে এই এত সহজভাবে ইংরেজি শেখা যায়, এরকম এক অভিনব পদ্ধতির আমরা খোঁজ পেয়ে গেছি। তাহলে লেটস স্টার্ট, চলো শুরু করি। আমরা প্রত্যেকেই অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে খুব ভালোভাবে জানি, তাই না? মানে যে সেন্টেন্স কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেয় বা বর্ণনা করে, তাকেই বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটি অংশ, কয়টি বললাম? দুটি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাংলা মানে কি? হ্যাঁ বাচক। এবং নেগেটিভ সেন্টেন্সের বাংলা মানে কি? না বাচক। তার মানে যে সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্স থাকবে তাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যেই সেন্টেন্সে থাকবে নেগেটিভ সেন্স তাকে বলবো আমরা নেগেটিভ সেন্টেন্স। আমরা তাহলে চিনবো কিভাবে কোনটা অ্যাফার্মেটিভ এবং কোনটা নেগেটিভ, তাই না? তাহলে একেবারে সহজভাবে আমরা চিনতে পারি এইভাবে। কিছু আমাদের নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন নো, নট, এক্সেট্রা, আরো অনেক আছে। তো যদি একেবারে সহজভাবে বলছি, ভালো করে মন দিয়ে শুনবে। আর একটা কথা, ভিডিও দেখার সময় কেউ স্কিপ করবে না, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবে, তাই না? তাহলে দেখো, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নো অথবা নট এই ওয়ার্ডগুলি বা নেগেটিভ ওয়ার্ডগুলি যদি থাকে, তাহলে আমরা ভেবে নেব এই বাক্যটা হচ্ছে নেগেটিভ। আর যদি কোনো সেন্টেন্সে নো এবং নট মানে এই নেগেটিভ ওয়ার্ডগুলি না থাকে, তাহলে আমরা ভেবে নেব এটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ। তার মানে বোঝা গেল, যদি কোনো সেন্টেন্সে নো এবং নট না থাকে, তাহলে সেটা কি? অ্যাফার্মেটিভ। আর ওই বাক্যের মধ্যে যদি আমি নো এবং নটটাকে অ্যাড করে দিই, যুক্ত করে দিই, তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে নেগেটিভ, তাই না? আর যদি কোনো একটা সেন্টেন্সে নো এবং নট আছে আর সেটা যদি আমি তুলে দিই, তাহলে অ্যাফার্মেটিভ। তাহলে এইভাবে আমরা এইভাবে করতে পারি। আজকে আমি তার সহজ প্রথম নিয়মগুলো আলোচনা করছি, তাই না? দেখো এখানে প্রথমে আমি কি লিখেছি? আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হই একটা স্টুডেন্ট। তাহলে এই সেন্টেন্সে কি লেখা আছে? আই অ্যাম এ স্টুডেন্ট। একটা কথা আমি তোমাদের বলতে চাই, নো এবং নট যদি আমি এই সেন্টেন্সের মধ্যে যুক্ত করে দিই, তাহলে সেটা হয় নেগেটিভ। তাহলে নো এবং নট আমি যুক্ত করব কিভাবে, তাই না? এই কথাটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা কি? যে যদি কোনো সেন্টেন্সে আমি নো এবং নট ইউজ করি, তাহলে নো এবং নট ইউজ করার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে। আমরা খুব ভালোভাবে জানি, আমাদের মাথায় আছে, এর আগের ক্লাসগুলোতে আমরা খুব ভালোভাবে শিখেছি অক্সিলারি ভার্বগুলি কোনগুলি, তাই না? অক্সিলারি ভার্ব কোনগুলি? ইংরেজি ভাষায় টোটাল অক্সিলারি ভার্বের পরিমাণ হচ্ছে 24টি। কি বললাম? 24টি। যেমন am, is, are, was, were, do, does, did, have, has, had, shall, should, can, could, will, would, may, might, must, what to,
ইউজ টু, নিড, ডেয়ার, এই হলো 24টি। তাহলে এই 24টি হচ্ছে অক্সিলারি ভার্ব। আর নো এবং নট কোন সেন্টেন্সে আমি ইউজ করলে অবশ্যই এই 24টি অক্সিলারি ভার্বের মধ্যে যে কোনো একটা সামনে থাকবেই, না থাকলে সেটা বসা যাবে না। আমি যদি ভাত খেতে যাই তাহলে অবশ্যই ভাত যদি আমাকে কেউ খেতে দেয় তাহলে অবশ্যই সেটা তো আমার সরাসরি মুখে দেয় না, কি করে কোন একটা প্লেট বা থালাই দেয়। ঠিক ওই রকম নট ইউজ করতে গেলে তার থালা হিসাবে প্রথমে লাগে অক্সিলারি ভার্ব। বুঝতে পারছি ব্যাপারটা? দেখো তাহলে এই সেন্টেন্সের মধ্যে সেই অক্সিলারি ভার্বগুলির মধ্যে আছে কি? হ্যাঁ অবশ্যই আছে, কি? অ্যাম। তাহলে এই যে অক্সিলারি পেয়ে গেছি তাহলে তারপরেই আমি কি দেবো? নট বসাবো বা নো বসাবো। এখন হয়তো অনেকেই ভাবছো নট বসাবো না নো বসাবো, নট বসাবো না নো বসাবো, তাই না? একেবারে সোজা কথা। হ্যাভ ভার্বের পরে নো এবং বাকি সমস্ত ভার্বের পরে নট অক্সিলারি গুলির মধ্যে। হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটার পরে। এখন কথা হলো যদি আমি হ্যাভ ভার্বের পরেও নো নট ব্যবহার করি তাহলে ওই যে আবার ভুল হয় না? তার মানে একেবারে ফাইনাল ডিসিশন, ফাইনাল কথা হলো, চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে নো না বসিয়েও যদি আমি নট ব্যবহার করি তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নট বসালেই একেবারে আমাদের কাছে এই প্রবলেমটা সলভ, তাই না? দেখো তাহলে এখানে আমি অলরেডি পেয়ে গেছি এম অক্সিলারি ভার্ব। এবার আমি কি করব? এই যে এখানে অক্সিলারি ভার্বটা আছে তারপরে আমি নট লাগিয়ে দিলেই এই বাক্যটা হয়ে যায় নেগেটিভ। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। কি? আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। অক্সিলারির পরে কি দিলাম? নট। এখন এই বাক্যটা হয়ে গেল নেগেটিভ। আমি যদি বলি না এই বাক্যটাকে আমি অ্যাফার্মেটিভ বানাবো তাহলে কি হবে? এই নটটা তুলে দাও, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট হয়ে গেল অ্যাফার্মেটিভ। তাহলে এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। তাহলে আমরা এই যে কতগুলো উদাহরণ লিখেছি যদি আমি বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে বেশি বেশি জানতে পারবো, তাই না? দেখো তাহলে 2 নাম্বারটা কি লেখা আছে এখানে? রাজু ইজ লার্নিং ইংলিশ। কি লেখা আছে এখানে? রাজু ইজ লার্নিং ইংলিশ। এখানেও আবার পেয়ে গেছি অক্সিলারি ভার্ব ইজ। তাহলে আমি কি করব? এই ইজ এর পরে নট বসিয়ে দেবো। তাহলে কি হবে এখানে? রাজু ইজ নট লার্নিং ইংলিশ। রাজু ইজ নট লার্নিং ইংলিশ। তারপরে এখানে অক্সিলারি তারপরে নট হয়ে গেল কি? নেগেটিভ। আমি যদি এটাকে বলি অ্যাফার্মেটিভ করবো তাহলে কি করবো? এই নটটাকে তুলে দেবো। আর নট তুলে দিলে কি হলো? রাজু ইজ লার্নিং ইংলিশ, আবার সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, তাই না? এবার আমরা দেখবো তারপরে 3 নাম্বারটা কি লেখা আছে এখানে? আই ওয়েন্ট টু স্কুল। ভালো করে মন দিয়ে শোনো। দেখো এখানে আই ওয়েন্ট টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে তো কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমরা কি করব? একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমি এখন যে তোমাদের যে জিনিসটা দেখাবো ভালো করে মন দিয়ে শুনবে। আমরা প্রত্যেকেই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটা খুব ভালো করে জানি, তাই না? যদি এখানে আমি বলি জিও গো প্রেজেন্ট ফর্ম, 2 নাম্বার কি হবে? WENT ওয়েন্ট। 3 নাম্বার কি হবে? GONE গন। দেখো তোমরা এখানে গো ওয়েন্ট গন আমি লিখেছি। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে মেন ভার্ব পাবো, তাই না? বা প্রিন্সিপাল ভার্ব পাবো। সেই প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বের মধ্যে আরো একটি ভার্ব থাকে, সেটা হচ্ছে ডু। যদি সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকছে তাহলে তার ভিতরে থাকছে ডু। যদি সেই ভার্বটা 2 নাম্বার ফর্মে থাকে তাহলে তার ভিতরে থাকে ওই ডুটা হয়ে গেছে এখন ডিড, তাই না? এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আর যদি 3 নাম্বার ফর্ম থাকে মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অবশ্যই তার বাম দিকে একটা অক্সিলারি ভার্ব থাকবেই। তাহলে তখন সেই ভার্বটা দেখার ব্যাপার নেই, তার অক্সিলারিটা দেখে নিলাম, হয়ে গেল। এখন কথা হলো তাহলে এখানে কি লেখা আছে? ওয়েন্ট মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। তার মানে এর ভিতরে আর আমরা কি পাবো না? এখান থেকে কি পাবো না? ডু পাবো না। এখান থেকে কি পাবো? ডিড পাবো। তাহলে ডিডটা আবার কি? ডিডটা আবার অক্সিলারি ভার্ব। তাহলে আমরা আবার অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, তাই না? তাহলে কি হবে? আই। এটা দেখে দেখে লেখো আই। এখান থেকে কি পেলাম?
ডিড পেলাম, তার মানে অক্সিলারি পেয়ে গেছি। এবার আর পরে কি দিব, নট। এবার দেখো আমি এই ভার্বের 2 নাম্বার ফর্মটা অলরেডি লিখে ফেলেছি, তাহলে এইটা এখন 1 নাম্বার ফর্ম, তাহলে এটা কি হবে, তাহলে গো, এটা হবে গো। আই ডিড নট গো টু স্কুল, টু স্কুল, তার মানে হয়ে গেল নেগেটিভ করা। আই ওয়েন্ট টু স্কুল, আই ডিড নট গো টু স্কুল। এবার আমি যদি বলি আমি এই বাক্যটাকে আমি আবার অ্যাফার্মেটিভ বানাবো, তাহলে কি হবে, এই নটটা তুলে দিলে এই ডিডটাকে এর ভিতরে ঢুকালে কি হবে, এখানে যে 2 নম্বর ফর্মটা আছে এটা আবার এই 2 নম্বর ফর্মে চলে যাবে, এটা এখান থেকে উঠে যাবে, তখন কি হবে, আই ওয়েন্ট টু স্কুল হয়ে যাবে। এইবার দেখো তার পরেরটা, 4 নাম্বারটা, সি স্যাং এ সং। উপরেরটা আর এটা সেম হুবহু একই রকম, এখানেও লেখা আছে স্যাং মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে দেখো সি প্রথমে লিখলাম, এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ডিড, তাই না, এখান থেকে আমরা পেলাম ডিড। এবার নট, তারপরে কি বলতো, এটা হচ্ছে স্যাং, তাহলে 1 নাম্বার কি, সিং, ভার্বের এক প্রেজেন্ট ফর্ম, এস আই এন জি, সিং, সিং। এবার কি আছে, এ সং, এ সং, তাহলে কি হলো, সি ডিড নট সিং এ সং, তার মানে এটাও সলভ হয়ে গেল। এবার আমরা চলে আসবো 5 নাম্বার নিয়ম, 5 নাম্বারে, এটা দেখো, আই ক্যান ডু ইট, অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, ক্যান মডেলের মধ্যে আছে, কোনো অসুবিধা নেই, আছে নাকি দেখবো অক্সিলারি শুধুমাত্র, এই ক্যানের পরে কি দিব, নট, আই ক্যান নট ডু ইট, তাহলে এটা কি হবে, আই ক্যান নট ডু ইট। তাহলে দেখো আবারও অক্সিলারি পেয়েছি, তারপরে দিলাম নট, হয়ে গেল। এখন তারপরেরটা এবার আমরা সলভ করব, আই উইল কল ইউ, দেখো এখানে আছে কি একটা ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি পেয়ে গেছি মানে খুব খুশি, তাই না, তারপরে আমরা নট বসাবো, তাহলে আই উইল নট কল ইউ, এটা কি হবে, তাহলে আই উইল নট কল ইউ, অক্সিলারি পেয়েছি তারপর নট দিলাম। আবার আমি যদি বলি এই নটটাকে তুলে দেবো, তাহলে হয়ে যাবে অ্যাফার্মেটিভ। একটা কথা খুব আমাদের ভালো করে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি না থাকে তখন আমরা ডু, ডাজ, ডিড এগুলো নিয়ে আসবো, তার আগে কিন্তু নয়। এটা কথা যেন একেবারে না ভুলো, তোমরা একেবারে ভালো করে খাতায় লিখে নাও এক সাইডে। তারপরে দেখো 7 নাম্বারটা, সীমা ইজ এ গুড গার্ল। এই সেন্টেন্সের মধ্যে আমাদের আরো একটা অন্য একটা নিয়ম মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অপোজিট করার মতো, অপোজিট ওয়ার্ড করতে পারে এরকম কোনো ওয়ার্ড থাকে, তাহলে আমাদের সেই ওয়ার্ডটার অপোজিট বানাতে হবে। যেমন এখানে কি লেখা আছে, সীমা ইজ এ গুড গার্ল, তাহলে এই সেন্টেন্সের মধ্যে যে গুড আছে আমি তার অপোজিট তো অবশ্যই জানি, তাহলে অপোজিট জানলে অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখো সীমা ইজ, তাহলে আমি এখানে কি লিখবো, আগে এস আই এম এ, সীমা, অক্সিলারি ভার্ব কি ইজ। এইবার দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, তার মানে এরপরে আমি কি ব্যবহার করব, নট ব্যবহার করব, এন ও টি, নট, অক্সিলারির পরে নট ব্যবহার করা হয়ে গেছে অলরেডি। এইবার দেখো এ গুড গার্ল, তাহলে এখানে কি লেখা আছে, এখানে এ, এবার এই যে এখানে গুড লেখা আছে, গুড, এই ওয়ার্ডটার অপোজিট আমরা করতে পারবো, তাহলে আমাদের অপোজিট ওয়ার্ড করতে হবে, এ গুড এর জায়গায় কি করতে হবে, ব্যাড, ব্যাড গার্ল। তার মানে কি হলো, এখানে সীমা ইজ এ গুড গার্ল, সীমা হয় একটি ভালো মেয়ে। এইবার দেখো এখানে কি লেখা আছে, সীমা ইজ নট এ ব্যাড গার্ল, মানে সীমা খারাপ মেয়ে নয়, খারাপ মেয়ে নয় তার মানেই তো ভালো মেয়ে, তাই না, তার মানে এখানে অলরেডি এটা করা হয়ে গেছে। যেমন 8 নাম্বারটা দেখো, দে আর ক্রাইং, অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, খুব খুশি, তাই না, কি করব তাহলে, এই অক্সিলারি পরে নট ব্যবহার করব, তা দে আর নট, এইটুকুই তো আগে লিখি নাকি, কি লিখবো এখানে, দে আর নট, তাহলে অক্সিলারির পরে নট দিলাম, এখানে আমি অলরেডি লিখে ফেলেছি। ক্রাইং, ক্রাইং মানে কান্না করছে, কান্না করা থেকে কি হাসা, তাহলে আমি এবার এর অপোজিট ওয়ার্ড জানি, ক্রাইং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি লাফ, তাহলে এল এ ইউ জি এইচ আই এন জি, লাফিং, তাহলে দে আর নট লাফিং মানে তারা হাসছে না, তার মানে তারা কান্না করছে,
দে আর ক্রাইং। তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর মধ্যে, এই সেন্টেন্সগুলোর মধ্যে, এখানে যেমন গুড, এখানে ক্রাইং, এই শব্দগুলা, এখানে যেমন লেখা আছে কি মর্টাল, তাহলে ইমমর্টাল, এই যে কতগুলো ওয়ার্ড আমরা আছে কোন একটা সেন্টেন্সের মধ্যে, যেগুলো আমরা বিপরীত শব্দ জানি, অপোজিট ওয়ার্ড জানি, তাহলে জানলে অবশ্যই সেই অপোজিট ওয়ার্ড গুলো দিয়েই করতে হবে। আর না জানলে তখন আমরা অন্য ব্যবস্থা করব, পরে সেটা দেখাচ্ছি। যেমন 9 নাম্বারটা কি লেখা আছে এখানে, ম্যান ইজ মর্টাল। তাহলে আবার এখানে কি লেখা আছে, ইজ অক্সিলারি ভার্ব। তাহলে আমি কি দেবো, ম্যান ইজ নট, তারপর অক্সিলারি পরে নট ইউজ করবো আমরা, নট। ম্যান ইজ নট, এখানে মর্টালের অপোজিট ওয়ার্ড কি ইমমর্টাল, ইমমর্টাল। তাহলে দেখো এখানে এই ওয়ার্ডটার অপোজিট বানালাম, তাহলে হয়ে গেছে। এইবার দেখো আমরা 10 নাম্বারটা, উই লাইক ফিশ। খুব ভালোভাবে দেখো, এখানে অক্সিলারি ভার্ব নেই প্রথম কথা, তারপরে এই লাইক শব্দটার অ্যান্টোনাইম মানে বিপরীত শব্দ করা যাবে। তাহলে আমরা কিভাবে করব, এইটা আমরা করব এখানে যে 3 এবং 4 নাম্বার নিয়মে করেছি সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। দেখো উই, আগে প্রথমে এটুকু তো লিখি নাকি, উই। এইবার এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে কি আছে, মেইন ভার্ব তো আছে, তাই না? তাহলে কি লাইক, আর এটা আবার কত নাম্বার ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা সেখান থেকে কি পাবো, ডু পাবো, ডু। তাহলে আমি এখানে ডু লিখলাম, আর এই ডুটা আবার কি, এটা আবার অক্সিলারি ভার্ব, আর এই অক্সিলারি ভার্বের পরে কি বসে, ওই যে উপরে লিখেছি আমি নো অথবা নট, তাহলে আমি এখানে কি বসাবো, নট। তাহলে কি হলো, উই ডু নট, অলরেডি নেগেটিভের কিছুটা অংশ করা হয়ে গেছে। এইবার এখানে আমি সাবজেক্ট লিখেছি, এবার ডু নট লেখা হয়ে গেছে। এবার এই লাইক এর অপোজিট ওয়ার্ড কি, ডিসলাইক। লাইকের অপোজিট কি, ডিসলাইক, ডিসলাইক। এইবার কি আছে, ফিশ। এবার আমি লিখবো ফিশ, FISH, ফিশ। তাহলে কি হলো, উই ডু নট ডিসলাইক ফিশ। আর এখানে কি লেখা আছে, উই লাইক ফিশ। মানে উই লাইক ফিশ এর বাংলা মানে হচ্ছে আমরা মাছ পছন্দ করি। আর এখানে কি হলো, উই ডু নট ডিসলাইক ফিশ, আমরা মাছ অপছন্দ করি না, তার মানে পছন্দ করি। তাহলে সেন্স ঠিক আছে, তাই না? এইবার দেখো 11 নম্বর, দ্য ম্যান ওয়াজ সাইলেন্ট। দ্য ম্যান ওয়াজ সাইলেন্ট। আমি কি বললাম, যখন আমরা কোন একটা সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব পাবো তখন তারপরে আমি নট ইউজ করব, একেবারে ক্লিয়ার কথা, তাই না? আর যদি সেই অক্সিলারি ভার্বের পরে এমন কোন ওয়ার্ড পেলাম যারা আমরা অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ করতে পারা যায়, এরকম যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে অবশ্যই বিপরীত শব্দ করতে হবে। এবার শেষ ফাইনাল কথা হলো, যদি কোনো সেই সেন্টেন্সের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে আমি যার অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ জানি না, তাহলে আমরা কিভাবে করব, তাই না? তাহলেও আমাদের তখন একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে নেগেটিভ আবার করা যায়, মানে ইন্টারোগেটিভের মাধ্যমেও করা যায়। আমরা যদি, এটা হয়তো তোমরা জানো না যে ইন্টারোগেটিভ আবার কেমন কথা, ইন্টারোগেটিভ দিয়ে আবার কিভাবে নেগেটিভ করা যায়। হ্যাঁ, করা যায়। সেটা কিভাবে দেখো তাহলে তোমরা এখানে, দ্য ম্যান ওয়াজ সাইলেন্ট, মানুষটা ছিল নীরব, না একদম চুপচাপ। যদি আমি এই বাক্যটাকে এবার আমি নেগেটিভ বাক্য করি, তাহলে এই বাক্যটাকে আমরা ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মাধ্যমে করতে পারি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে প্রথমে আমাদের কি মনে রাখতে হবে, যদি সেটার মধ্যে WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড দিয়ে প্রথমে শুরু করবো, WH ওয়ার্ড যদি আমরা করি তাহলে। আর যদি সেই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে প্রথমে করে দেবো, কিন্তু শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তাই না? এখানে কি লেখা আছে, দ্য ম্যান ওয়াজ, তাহলে আমি এখানে ওয়াজ পেয়েছি অলরেডি, তাহলে ওয়াজটাকে আমি প্রথমে লাগাবো। কিভাবে দেখো, ওয়াজ। এইবার আমি কি দেবো, ওয়াজটা অক্সিলারি ভার্ব, তারপরে কি দেবো আমি, নট। এবার কি দিলাম, এবার দেখে দেখে শুরু করো লিখতে পুরোটা, দ্য ম্যান, দ্য ম্যান সাইলেন্ট। আমি এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড করতে পারলাম না, ওই কারণে এটাকে আমি এইভাবে লিখবো, সাইলেন্ট রেখে দিলাম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো আমি এই ওয়ার্ডটার
অপোজিট ওয়ার্ড জানি না বলেই এইটাকে আমি প্রশ্নের মাধ্যমে করলাম নেগেটিভ। দেখো এই সেন্টেন্সের মধ্যে অবশ্যই নট আছে, মানে তো নেগেটিভ। তাহলে এখানে কি লেখা ছিল? দ্য ম্যান ওয়াজ সাইলেন্ট, মানুষটা ছিল নীরব। এবার এখানে কি লেখা আছে? ওয়াজ নট দ্য ম্যান সাইলেন্ট, মানুষটা কি নীরব ছিল না? তার মানে তো নীরব ছিল। অলরেডি কিন্তু এবার এখানে হয়ে গেছে যে আমি কিভাবে কি করলাম, এই বাক্যটাকে নেগেটিভ বানালাম। তার মানে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এমন কোনো ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা আমি কি বলে অ্যান্টোনাইম বা বিপরীত শব্দ করতে পারলাম না, তাহলে আমরা এইভাবে প্রশ্নের মাধ্যমে, মানে ইয়েস নো টাইপ প্রশ্নের মাধ্যমে কি করব, আমি এই নেগেটিভ বানাতে পারবো। মানে এইভাবেও নেগেটিভ বানা যায়। তার মানে আজকের মতো আমি এই যে প্রথম পার্ট বা প্রথম অংশটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এই নিয়মটা শেষ করলাম। এরপরে আমি তার পরের নিয়মটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই যদি সবগুলো নিয়ম ভালোভাবে একটার পর একটা দেখতে থাকো, তাহলে তোমাদের লাইফ থেকে চিরতরে মুছে যাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে ভয়, সেইটা। ঠিক আছে তাহলে? আর এখন পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করোনি, তাহলে অবশ্যই করবে, এটা কিন্তু ভুলবে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।